বাইরে খুব হই হুল্লোড় হচ্ছে। সবাই বলছে বর এসেছে, বর এসেছে। আমিও বাইরে চলে আসি। গেটের কাছে সবাই বরকে আটকেছে। বর চুপচাপ হলেও পাশের বরের বন্ধু বকবক করেই যাচ্ছে গেট আটকানোর টাকা নিয়ে। আমি মিষ্টি, এবার অনার্স শেষ করেছি। আমার বড় চাচ্চুর মেয়ে মিমির আজ বিয়ে। 10,000 টাকা বললেই হলো নাকি? 1,000 টাকার 1 টাকাও বেশি দিব না। সবাই বলে তাহলে বাইরে দাঁড়িয়ে থাকেন। আমরাও ঠিক আছে বলে বাইরে দাঁড়িয়ে আসি। তখন একজন লোক আসে, তাকে দেখেই আমার রক্ত মাথায় উঠে যায়, কিন্তু নিজেকে শান্ত রাখলাম। এটা বিয়ে বাড়ি, তাই। আরে কি হচ্ছে? গেট ছাড়ো, ওদের ভিতরে আসতে দাও। আব্বু, তুমি এখান থেকে যাও তো। ওনাদের আমাদের ডিমান্ড পুরো করেই ভেতরে আসতে হবে। আচ্ছা, তুই তাহলে মিষ্টি? 7 বছর আগে সেই ক্ষতটা আবার নতুন করে জেগে উঠেছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমাকে কর অপমানের প্রতিশোধ আমি তো নিবই। আমি আর কিছু না বলে মিষ্টির হাতে টাকা দিয়ে দেই। মিষ্টি আমার দিকে তাকিয়ে আছে। গেটের ফিতা কেটে ভেতরে আসি। সবাই সবার সাথে মজা করছে, কিন্তু গেটে যে ছেলেটা বকবক করছিল সে এখন চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছে। আমি ছেলেটার কাছে গিয়ে বলি, কি বেআই, একসাথে 10,000 টাকা চলে গেছে বলে মন খারাপ? জি না বিয়েন, আমার ওখানে ভালো লাগছে না, তাই এখানে এসে দাঁড়িয়ে আছি। তা আমার বেআইয়ের কি ভালো লাগে শুনি। যদি সম্ভব হয় তাহলে পূরণ করার চেষ্টা করব। আপাতত কিছু করতে হবে না, যখন প্রয়োজন হবে আমি চেয়ে নিব। তা বেআইয়ের নামটা জানতে পারি? ছোটবেলার কথা মনে আছে? একটা ছেলে আপনাকে প্রপোজ করেছিল, আর আপনি আপনার আব্বুর কাছে ছেলেটার নামে নালিশ করেছিলেন। আতিক? মানে তুমি সেই আতিক? মনে আছে তাহলে আমার নামটা? সেই ছোটবেলার জন্য আমি তোমার কাছে মাফ চাইছি। তখন না বুঝে আব্বুর কাছে এসে তোমার নামে নালিশ করেছি। আরে বাদ দাও ওসব। তা কি করা হচ্ছে আজকাল? এই তো অনার্স শেষ করলাম। তুমি কি করছো? মাস্টার্স প্রথম বর্ষ শেষ করলাম, পাশাপাশি জব করছি। যার বিয়ে ও আমার বন্ধু, ওর অফিসেই জব করছি। ও আচ্ছা, তা গার্লফ্রেন্ড আছে নাকি? আরে না না, আমার এসব নেই। তুমি কারোর সাথে প্রেম করছো নাকি? নাকি এখনো আঙ্কেলের কাছে নালিশ করো? অনেকে প্রপোজ করতে চেয়েও সাহস পায় না। আব্বু সাথে করে দুজন বডিগার্ড দিয়েছে, তাই। এটা তো ভালো তাহলে। আচ্ছা চলো বিয়ের আসরে যাই। আতিক, মানে তোমার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? কেন না, 01856। শিখে নিজে থেকেই ধরা দিচ্ছে। তোর জন্য আমাকে গ্রাম ছাড়তে হয়েছে, তোর জন্য আমার মা সবার সামনে ছোট হয়েছে। আমি যদি তোর পরিবারকে আমার মায়ের পায়ের কাছে না ফেলতে পারি, আমার নামও আতিক নয়। বিয়ের মণ্ডপে চলে আসি। কিছু সময় পর বিয়ের কাজ সম্পন্ন হয়। আমরা বউ নিয়ে চলে আসি। আসার সময় মিষ্টি শুধু আমার দিকেই তাকিয়েছিল। রাতে রুমে শুয়ে আছি। ইস, আতিক আগের থেকে কত সুন্দর হয়ে গেছে। আর আগের জন্য আমাকে মাফও করে দিয়েছে। আগে বন্ধুত্ব করব, এরপর প্রেম, তারপর বিয়ে। কি করছে এখন? কল করে দেখি। মাত্র বাসায় এসেছি, রুমে এসে চেঞ্জ করতে যাব, মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। কল রিসিভ করতেই, কি করছো? বাসায় পৌঁছে গেছো? মাত্র আসলাম, চেঞ্জ করেছি। তুমি কি করছো? আমি কে বলো তো দেখি। তুমি মিষ্টি, কি মনে করেছো তোমার কণ্ঠ আমি চিনবো না? সেটাই তো ভেবেছিলাম। আচ্ছা শোনো না, তুমি কি কাল দুলা ভাইয়ের বাসায় থাকবে? কাল তো বউ ভাত, থাকতে তো হবেই। তুমি আসবে নাকি? প্রথমে ইচ্ছা না থাকলেও এখন ইচ্ছা আছে। তোমার সাথে দেখা হবে। আমার সাথে দেখা হবে বলে আসবে? কারণ কি? প্রেমে পড়ে যাওনি তো? যদি পড়েও, তাহলে কি ক্ষতি আছে? না, ক্ষতি নেই, কিন্তু তোমার আব্বু যদি আবার মারে তাহলে কি হবে? আব্বু কিছুই বলবে না। আমার সুখের জন্য আব্বু সব কিছু করতে পারে। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, তার কি প্রমাণ আছে? তুমি বলো, কি প্রমাণ চাও? আমি সেই প্রমাণ দিতে রাজি আছি। কাল আমাকে বিয়ে করতে পারবে? কাল কিভাবে সম্ভব? তুমি এখানে আসলে আমরা ঘোরার কথা বলে কাজী অফিসে গিয়ে বিয়ে করে আসবো। ঠিক আছে, তাই হবে। আমি তোমাকে ভালোবাসি, আর বিয়ে করতেও কোনো সমস্যা নেই। তাহলে কাল দেখা হচ্ছে আমাদের। বলেই কল কেটে দেই। চেঞ্জ করে রুম থেকে বের হয়ে দেখি আম্মু বসে হাদিসের বই পড়ছে।
আমি আম্মুর কোলে শুয়ে পড়ি। আম্মু এক হাতে আমার চুলে বিলি কাটছে, অন্য হাতে বই পড়ছে। কিছু সময় পর বই রেখে বলে, আজ আমার ছেলেটা এত ভদ্র হয়ে গেল কেন? তোমার ছেলে সবসময় ভদ্র আম্মু। সেই ছোটোবেলায় আমার জন্য একবার কমপ্লেন এসেছিল, তারপর আর কেউ আমার নামে কমপ্লেন করেছিল? সেই এক কমপ্লেনে বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে। সেই দিনে প্রতিশোধ নেবার সময় হয়ে গেছে আম্মু। আমি ওই চৌধুরী পরিবারের সবাইকে তোমার পায়ের কাছে এনে ফেলবো, আর বেশি দিন নয় সেই দিন আসতে। বাবা, যাই করিস, প্রতিশোধের নেশায় কারো জীবন কেড়ে নিস না। কারো জীবন যাবে না আম্মু, বলে আম্মুকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছি। সেই ছোটবেলার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। আমি এবার ক্লাস 9-এ পড়ি। বাসা থেকে বের হয়ে স্কুলে যাচ্ছি। হঠাৎ আমাদের প্রতিবেশী আতিক এসে আমার সামনে দাঁড়ায়। তুমি এভাবে সামনে কেন দাঁড়ালে? এই চিঠিটা তোমার জন্য, পরে উত্তর দিও। আমি কিন্তু এটা আমার আব্বুকে দিয়ে দিব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি কিন্তু সত্যি বলছি, আমি আব্বুর কাছে গিয়ে নালিশ করব। বললাম তো কোনো সমস্যা নেই, আমি তোমাকে ভালোবাসি, এটাও গিয়ে বলো সাথে। স্কুলে না গিয়ে সোজা বাসায় চলে আসি। আমাকে বাসায় দেখে আব্বু বলে, কি রে, তুই না স্কুলে গেলি, আবার চলে আসলি কেন? আমার আব্বুর সাথে কাজ আছে। শুধু ক্লাস ফাঁকি দেবার ধান্দা, তাই না? আব্বুকে মুখ ভেঙচি কেটে রুমে এসে দেখি আব্বু বসে আছে। আমি চিঠিটা আব্বুর কাছে দেই। আব্বু চিঠি পড়ে বলে, কে দিয়েছে এটা? আতিক দিয়েছে। বাড়িতে এসে বসে আছি, হঠাৎ মিষ্টির আব্বু এসে টেনে নিয়ে যায়। গ্রামের সবাই পেছনে পেছনে আসে। বাসায় নিয়ে এসে তার কোমরের বেল্ট খুলে ইচ্ছে মতো মারে। তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে লাভ লেটার দিস? আজকে তোর এমন অবস্থা করব, আর কখনো কোনো মেয়ের জন্য লাভ লেটার লিখবি না। বলে আবার মারতে শুরু করে। আমি চিৎকার করে কান্না করছি। আম্মু দৌড়ে এসে মিষ্টির আব্বুর পায়ে ধরে কান্না করতে করতে বলে, আমার ছেলেটাকে ছেড়ে দিন চৌধুরী সাহেব, ভুল করে ফেলেছে, আর কখনো আপনার মেয়ের আশেপাশেও আসবে না। আমি সেটাও আসতে দেবো না। ছেলেকে জীবিত দেখতে চাইলে আজকে এই গ্রাম ছেড়ে চলে যাও ছেলেকে নিয়ে। আম্মু ঠিক আছে বলে আমাকে ধরে বাসায় নিয়ে যায়। এরপর সব কিছু গুছিয়ে চলে আসি অজানা শহরে। স্কুলে কোনো সমস্যা হলে টিচারকে বলতে হয়, আর এই মেয়ে বাসায় এসে আব্বুর কাছে বলবে। আমি ওকে সাবধান করেছিলাম। আমি বলেছি আমি আব্বুকে দেখাবো। ও ঠিক আছে বলেছে, আমিও দেখিয়ে দিয়েছি। কিছুদিন পরে বিয়ে দেবার বয়স হয়ে যাবে, আর এখনো কিচ্ছু হলে আব্বুর কাছে চলে আসে। আচ্ছা, কি শুরু করলে? আমার মেয়ে যা করেছে ঠিক করেছে। কত বড় সাহস হয় ছোট লোকের বাচ্চার! আর সেই থেকে আম্মুকে নিয়ে এখানে আসি। যার জন্য আমি নিজের বাপের ভিটা ছেড়ে এখানে চলে এসেছি, তাকে তো এত সহজে আমি ছাড়বো না। পরের দিন বিকালে আমরা দুলাভাইদের বাসায় চলে আসি। খাওয়া দাওয়া শেষ করে আমি আতিকের সাথে কাজী অফিসে চলে আসি। বিয়ে শেষ হলে আতিক আমাকে ওর একটা বন্ধুর বাসায় নিয়ে আসে। একটা রুমে দুজন বসে আছি। কি ভয় পাচ্ছ তুমি? আমি আমার বরের সঙ্গে আছি, ভয় কেন পাবো? সেটাই তো। আচ্ছা, আমি যদি এখন তোমার সাথে কিছু করতে চাই, তুমি কি আমাকে বাধা দিবে? এখন এসব না করলে হয় না। না মানে সবাইকে জানিয়ে আবার যখন বিয়ে হবে তখন যদি হয়। বিয়ে তো আমরা সবাইকে জানিয়ে করব আবার, কিন্তু এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ, সো সমস্যা হবার কথা নয়। আমি আতিকের কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখি। আতিক আমার পাশে বসে আমার থুতনিতে হাত রেখে মুখটা উপরের দিকে তুলে কপালে চুমু খায়। আমি কিছুটা কেঁপে উঠে চোখ বন্ধ করে নিই। আতিক আমার দুই চোখের পাতায় কিস করে। আমার শরীর বরফ হয়ে যাচ্ছে। হাতে মুষ্টি শক্ত করে চেপে ধরে আছি। আতিক আমার ঠোঁটে তার আঙুল দিয়ে স্লাইড করছে। আমার পুরো শরীরে এক শিহরণ বয়ে যায়। আমি নিজের পায়ের সাথে পা কসলাচ্ছি। শক্ত করে আতিককে জড়িয়ে ধরি। ধীরে ধীরে আতিক আমাকে নিয়ে শুয়ে পড়ে। এরপর ধীরে ধীরে দুজনে এক হয়ে যাই। প্রায় 1 ঘন্টা পর দুজনে উঠে ফ্রেশ হয়ে ড্রেস পরে বন্ধুর বাসায় চলে আসি। কিরে মা, এত সময় কোথায় ছিলি? সেই কখন থেকে তোকে খুঁজছি। এই তো আব্বু, এখানেই ছিলাম। এখনই চলে যাব নাকি? না, আরো পরে যাব। তোকে নাসরিন ডাকছে। নাসরিন হলো আমার চাচাতো বোন, যার জন্য এখানে আসা। আমি আতিকের দিকে তাকাতেই পারছি না, লজ্জা করছে একটু আগের কথা ভেবে।
আমি আপুর রুমে চলে আসি। আপুর সাথে গল্প করছি, হঠাৎ মোবাইলে টুং করে একটা মেসেজ আসে। মেসেজ ওপেন করে দেখি আতিকের মেসেজ। নিজ হাতে যতনে বিধাতা করে তোমাকে, মুগ্ধ এমন তাই চেয়ে থাকি অপল দু চোখে, পূর্ণতা পেয়েছে এই মনে তোমারই আচলে। পৃথিবীর সব সুখ দিয়ে আজকে আমাকে জড়ালে, সুখেরই ছায়া হয়ে জুড়ে আছো হৃদয়ে, চোখেরই পলকে করেছো এই মন জয়। মুচকি হেসে মোবাইল রেখে আপুর সঙ্গে আবার গল্প করতে থাকি। কিছু সময় পর আপু দুলাভাইকে নিয়ে বাসায় চলে আসে। আসার সময় আতিককে কোথাও দেখলাম না। কল করব আব্বুর জন্য, সেটাও পারলাম না। বাসায় এসে সোজা নিজের রুমে চলে আসি। আতিককে কল করব তখনই আম্মু রুমে আসে। মিষ্টি, একটা সত্যি কথা বলবি? কি হয়েছে আম্মু? তোকে কেমন একটা লাগছে আমার কাছে। তুই কি কারোর সাথে মানে আমি কি বলতে চাইছি তুই সেটা বুঝতে পারছিস? আম্মু এসব বুঝলো কি করে? এখন কি করব? না, আম্মুকে বুঝতে দেওয়া যাবে না এখন। কি রে, চুপ করে আছিস কেন? আম্মু তুমি কি বলছো এসব? আমি আপুকে আনতে গিয়েছিলাম, আর এসব কি বলে যাচ্ছ তুমি? যদি আমার ধারণা ভুল হয় তাহলে সবচেয়ে বেশি খুশি আমি হব। বলেই আম্মু চলে যায়। আমি একটা বড় করে নিঃশ্বাস নিয়ে বসে পড়ি। আতিককে কল করি, কিন্তু কল রিসিভ করছে না। হয়তো বিজি আছে, গোসল করা প্রয়োজন, পরে কথা বলবো। গোসল করে চেঞ্জ করে শুয়ে আছি, আম্মু রুমে এসে বলে, আতিক, তোর সাথে যে মেয়েটা ছিল, কে মেয়েটা? কোন মেয়ের কথা বলছো আম্মু? আজ বিকেলে যে মেয়েটা তোর সাথে ছিল। ও, ওটা চৌধুরী বাড়ির মেয়ে, কিন্তু তুমি কি করে দেখলে? যখন তুই মেয়েটাকে নিয়ে আসছিলি তখন দেখেছি। এই মেয়ের জন্য একবার মার খেয়েছিস, নিজেদের ভিটা ছেড়ে এখানে চলে এসেছি, আবার এই মেয়ের সাথে তুই। কুল আম্মু, এবার আর চৌধুরী কিছুই করতে পারবে না। কয়েক মাস পর দেখবে আমাদের বাসায় এসে তোমার পা ধরবে। তুই কি বলতে চাইছিস আমি বুঝতে পারছি না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আম্মু, নতুন করে আর কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। আম্মু কিছু ভাবতে ভাবতে চলে যায়। আমি শুয়ে আছি, মোবাইল বেজে ওঠে মিষ্টির কলে। মিষ্টি বলো। আসার সময় তুমি কোথায় ছিলে? কতবার কল করেছি, একবারও রিসিভ করোনি। আসলে বাসায় একটু কাজ ছিল, তাই চলে আসতে হয়েছে, আর গোসল করতে হয়েছে। তুমি তো জানোই। কেন? এইমাত্র ফ্রি হলাম। বুঝলাম। আমরা আবার কবে দেখা করব? খুব তাড়াতাড়ি। আচ্ছা, তুমি এখন কি করছো? বাসায় সব কিছু ঠিকঠাক তো? আর বলো না, আম্মু কি করে যেন বুঝে গেছে। আমাকে এসে উল্টোপাল্টা কথা জিজ্ঞেস করছে। মায়ের চোখ বলে কথা। আচ্ছা শোনো, কাল আমার একটা অ্যাসাইনমেন্ট আছে, পরে কথা বলি কেমন? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কলের অপেক্ষায় থাকবো। আমি ঠিক আছে বলে কল কেটে দেই। অ্যাসাইনমেন্ট করতে থাকি, এভাবেই কাটতে থাকি দিন। মিষ্টির সাথে রাতের অন্ধকারে দেখা করা, মাঝে মাঝে বন্ধুর বাসায় যাওয়া, কেটে যায় 3 মাস। দুপুরে সবার সাথে খেতে বসেছি, হঠাৎ বমি আসে। উঠে দৌড়ে ওয়াশরুমে চলে যাই। আম্মু আমার পেছনে পেছনে আসে। আম্মু আমার মাথা চেপে ধরে আছে। কিছু সময় পর ফ্রেশ হয়ে এসে টেবিলে বসি। কিরে মা, কি হয়েছে তোর? হঠাৎ বমি করলি কেন? জানি না আব্বু, সকাল থেকে শরীরটা কেমন লাগছে। আমি ডক্টরকে কল করে আসতে বলছি, তুমি মিষ্টিকে নিয়ে ওর রুমে যাও। আম্মু আমাকে নিয়ে আমার রুমে চলে আসে। আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আমার কেন জানি মনে হচ্ছে তুই প্রেগনেন্ট। সত্যি করে বল মিষ্টি, তুই কি কারোর সাথে কিছু করেছিস? আম্মু আমি প্রেগনেন্ট তুমি কি করে বুঝলে? তুই যখন আমার পেটে ছিলি তখন আমারও এমন হয়েছে। সত্যিটা আমাকে বল মা। আম্মু তোমার আতিকের কথা মনে আছে? ছোটবেলায় যে আমাকে ভালোবাসি বলেছিল, আর আমি আব্বুর কাছে বিচার দিয়েছিলাম। মনে আছে। আতিকের কথা এত বছর পর কেন বলছিস? আতিক আর আমি একে অপরকে ভালোবাসি, আর 3 মাস আগে আমরা বিয়ে করেছি কাজী অফিসে গিয়ে। বুঝতে পেরেছি। নাসরিনকে যেদিন আনতে গিয়েছিলে সেদিনের কথা, তাই না? আম্মু। এই শুনছো, এইদিকে আসো। ডক্টরকে আসতে নিষেধ করে দাও। পাগল নাকি তুমি? আমার মেয়ে অসুস্থ আর তুমি ডক্টরকে আসতে না বলছো?
বলছি, কারণ তোমার মেয়ে অসুস্থ নয়, তোমার মেয়ে মা হতে চলেছে। আম্মুর কথা শুনে আব্বু যে আকাশ থেকে পড়ল, আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আম্মু আব্বুকে সব বলে। সব শুনে আব্বু মাথায় হাত দিয়ে বসে পড়ে। আমি চোখ বন্ধ করে অন্যদিকে তাকিয়ে আছি। আমরা এতটাই পর তোর মা, আমাদের একবার বলতে পারলি না? আতিক এখন বলতে নিষেধ করেছিল আব্বু, তুমি যদি ছোটবেলার মতো আবারও ওকে মারো তাই। আমার মেয়ের সুখের চেয়ে আমার কাছে আর কিচ্ছু বড় নয়। তোর সাথে ছোট থেকে বন্ধুর মতো মিশছি, যাতে তুই কোনো ভুল না করিস, আর তুই এত বড় একটা কাজ করে ফেললি, আমি কিছুই জানি না। এখন এসব বলে লাভ হবে না। যত তাড়াতাড়ি সম্ভব আতিকের বাসায় কথা বলে বিয়ের ব্যবস্থা করো। মানুষ ওদের বিয়ের কথা বিশ্বাস করবে না, তাই বিয়েটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততটাই ভালো। ঠিক আছে, আজ বিকেলেই আমরা আদিকদের বাসে যাব। মিষ্টি আদিককে কল করে বল। খাবার খেয়ে মাত্র বাসা থেকে বের হয়ে গাছতলায় এসে বসেছি, মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি মিষ্টি কল করেছে। বলো কি হয়েছে? একটা খুশির খবর দেওয়ার আছে। বলে ফেলো। আব্বু আম্মু আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। আর আর হোয়াট? তুমি বাবা হতে চলেছো। আমি প্রেগনেন্ট। হোয়াট? আমি বাবা হব মানে? এই কি বলছিস তুই? কার পাপের ফসল আমার ঘরে চাপাতে চাইছিস? আতিক, তুমি কি বলছো? আমাদের ভালোবাসার ফসল আমার গর্ভে, আর আমি তোমাকে তাকে পাপের ফসল বলছো? কি প্রমাণ আছে এই সন্তান আমার? আর বিয়ে ছাড়া তুই আমার সাথে এত কিছু করে ফেলেছিস? বিয়ে হয়নি মানে? আপুকে যেদিন আনতে গেলাম সেদিন তো আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করলাম। প্রমাণ করে দেখা। বলেই কল কেটে দেই। সেই সময় এসে গেছে, আমি তো এটাই চেয়েছি। এখন কান্নাকাটি করো, তারপর তোমার আব্বু আম্মু আমাদের বাসায় আসবে, আমাদের কাছে তোমার জীবন নষ্ট না করার জন্য ভিক্ষা চাইবে। এটাই তো আমি চেয়েছি। আতিক তোদের বিয়ে অস্বীকার করছে মানে? আমাদের ওদের বাসায় যেতে হবে এখনই। আমি আতিকের সাথে কথা বলার পর থেকেই কান্না করছি। আতিক কেন এমন করছে আমার সাথে? আব্বু আম্মুর সাথে ওদের বাসায় চলে আসি। দরজা নক করতেই আতিক দরজা খুলে দেয়। আপনারা কাকে চাই? আতিক, কি হচ্ছে? বাসায় মেহমান আসলে এভাবে কথা বলতে হয়? আসুন, ভেতরে আসুন। সবাই ভেতরে এসে বসে। আমি চেয়ারে বসে পায়ের উপর পা তুলে বসে আছি। জি বলুন, আপনারা কেন এসেছেন? আসলে ভাবি সাহেবা, আমি সব খুলে বলি। আতিক, উনি যা বলছে তা কি ঠিক? সব মিথ্যা আম্মু। কার পাপের ফসল আমার ঘরে চাপাতে চাইছে? আতিক, কি বলছো তুমি? কেন মিথ্যা বলছো? তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে কেন এসব বলছো? ভালোবাসা? আমি তোকে ভালোবাসি? তুই কি ভেবেছিলি ছোটবেলার কথা আমি ভুলে গেছি? না, কিছুই ভুলিনি। তোর বাপের সেই বেল দিয়ে কর আঘাত, আমার বাপের ভিটা থেকে আমাকে চলে আসতে বাধ্য করা, কিছুই ভুলিনি আমি। আতিক বাবা, ছোটবেলার কথা মনে করে তুমি দুইটা জীবন নষ্ট করো না। মিষ্টির কথা নাই ভাবলে, ওর গর্ভে থাকা তোমার সন্তানের কথা ভাবো। সন্তান? কিসের সন্তান? যেখানে আপনার মেয়েকে আমি না বিয়ে করেছি আর না কিছু হয়েছে আমাদের মাঝে, সেখানে সন্তান আসছে কোথা থেকে? আপনারা যান এখান থেকে। মিষ্টি এসে আমার পা জড়িয়ে ধরে কান্না করছে। কান্না করতে করতে বলে, আতিক, ছোটবেলার একটা ভুলের শাস্তি তুমি আমাকে এভাবে দিও না। ওই আল্লাহ সাক্ষী আছে, তোমার আমার বিয়ের, আমার গর্ভের সন্তান তোমার। তুমি আমাকে ফিরিয়ে দিও না। সাক্ষী নিয়ে আয়। বিয়ের কাবিন যদি নিয়ে আসতে পারিস তাহলে আমি সব মেনে নেব। এখন আসতে পারিস। আমি সেখানেই ধপাস করে বসে পড়ি। আতিক ছোটবেলার একটা ভুলের জন্য আমার সাথে এমন করেছে, আমি বিশ্বাস করতে পারছি না। আতিক, যদি সত্যিই তুই এমন কিছু করে থাকিস তাহলে বল, তোর ইগোর জন্য দুইটা জীবন নষ্ট হয়ে যাবে। ছোটবেলায় ভুলটা তোর ছিল, আর যদি মিষ্টির কথা সত্যি হয় তাহলে আজও ভুলটা তুই করছিস। মা, আমি সত্যি বলছি, আতিক আমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করেছে। আর ওর বন্ধু সুমনের বাসায় আমরা প্রায়ই যেতাম। আপনি ওকে বলুন না আমাকে এত বড় শাস্তি না দিতে। এই চুপচাপ তোর বাপকে নিয়ে এখান থেকে জানা। না আমি তোকে বিয়ে করেছি আর না এই সন্তান আমার। চুপচাপ বের হয়ে যায় এখান থেকে। বাবা, আমি তোমার পায়ে ধরছি, তুমি আমার ভুলের শাস্তি আমার মেয়েকে দিও না। তুমি চাইলে আমাকে এখন মেয়ের প্রতিশোধ দিতে পারো, তবুও আমার মেয়ের জীবনটা নষ্ট করো না। ও যে মানুষের কাছে মুখ দেখাতে পারবে না,
এত বড় পাষাণ তুমি হয়েও না। আমার চোখের পানিগুলো আরো যেন বেশি করে পড়ছে। বাবা মা সন্তানের জন্য কতটা ছোট হয়, আমার জন্য আমার আব্বু আতিকের পা ধরেছে। আমি সন্তান নামের কলঙ্ক। আমি আমার মা বাবার মাথা আজ নত করে দিয়েছি। আমি এত বড় ভুল কি করে করলাম? আতিকের দিকে তাকিয়ে চোখের পানি ফেলেই যাচ্ছি। আতিক আব্বুকে ধাক্কা দিয়ে চলে যায়। আতিকের আম্মুর চোখেও পানি। আম্মু আব্বুকে ধরে মাথা নিচু করে চোখের পানি ফেলছে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আমি আব্বুকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করছি। আতিক এভাবে প্রতিশোধ নিবে ভাবিনি। বহুবার দু চোখ পেয়েছিল খুঁজে ভরসা আর আশ্বাস, কিন্তু একবার বুঝিনি এভাবে ভেঙে যাবে বিশ্বাস। কখনো বুঝতেই পারিনি আতিক বুকের মাঝে এতটা ছলনা লুকিয়ে রেখেছে। কান্না করতে করতে আব্বু আম্মুকে নিয়ে বাসায় চলে আসি। আতিক, আমিও দেখে নিব তোকে। পরের পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। কামিং সুন। 5 বছর কেটে গেছে সেই দিনের পর। আমি এখন বন্ধুর অফিসের ম্যানেজার। শুনেছি মিষ্টির একটা মেয়ে হয়েছে, মানে আমাদের একটা মেয়ে হয়েছে, নাম রিফা। আমার নামের সাথে মিলিয়ে রেখেছে, কিন্তু এখনও আমার মেয়েকে দেখিনি। সত্যি বলতে কখনো দেখার চেষ্টা করিনি, কিন্তু ইদানিং মিষ্টি আর রিফার কথা খুব মনে পড়ে। ইচ্ছেও করে ছুটে যাই, কিন্তু কোন মুখে মিষ্টির সামনে গিয়ে দাঁড়াবো আমি? বিকেল 4টা এখন। অফিসে ভালো লাগছে না। অফিস থেকে বের হয়ে হাঁটছি। রাস্তার একপাশে ছোট্ট একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছি। হঠাৎ একটা ছোট্ট বাচ্চা মেয়ে এসে আমার হাত ধরে। আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখি ছোট্ট একটা পরী। পাপ্পা, তুমি এখানে কি করছো? পাপ্পা? আমি তোমার পাপ্পা? কে বললো তোমাকে? তুমি আমাকে চিনতে পারছো না পাপ্পা? আমি আরিফা। আমার মোবাইলে তোমার ছবি দেখেছি। রিফা নামটা শুনে বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। খুশিতে চোখের কোণে পানি চলে আসে। আমার মেয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি যেন বিশ্বাস করতে পারছি না। রিফার কমরে চুমু দিতে নিলে কেউ ওকে টেনে দূরে সরিয়ে নিয়ে যায়। তাকিয়ে দেখি মিষ্টি। মামনি, তোমাকে বলেছি না অপরিচিত কারোর সাথে কথা বলবে না? আমি তো অপরিচিত কারোর সাথে কথা বলছি না আম্মু। আমি তো আমার পাপ্পার সাথে কথা এটা তোমার পাপ্পা না। তোমার পাপ্পা 5 বছর আগে মারা গেছে। আমি মিষ্টির কথা শুনে ওর দিকে তাকিয়ে আছি। মিষ্টি একবার আমার দিকে তাকিয়ে অন্যদিকে তাকিয়ে ফেলে। তুমি মিথ্যে বলছো। এই তো আমার পাপ্পা। মিষ্টি ঠাস করে রিফার গালে থাপ্পড় দিয়ে চিৎকার করে বলে, বলেছি না আমি তোমার পাপ্পা মারা গেছে। এটা তোমার পাপ্পা নয়। মিষ্টি, এতটুকু মেয়েকে তুমি মারছো কেন? আর ও তো ভুল কিছু বলেনি। আমি আপনার সাথে কথা বলতে চাই না। আর ভুল বলেনি মানে? মনে আছে আপনার? আপনি বলেছিলেন এই সন্তান আপনার না, আমি অন্য কারো পাপের ফসল আপনার ঘাড়ে চাপিয়ে দিচ্ছি। আমি কিছুই ভুলিনি। আর আজ বলেছে ও ভুল বলেনি। শুনুন মিস্টার আতিক, আরিফা শুধু আমার মেয়ে, আপনি ওর কেউ না। মিষ্টি রিফাকে নিয়ে চলে যাচ্ছে। আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি। চোখ থেকে পানি পড়ছে। বলার মতো কোনো কথা আমার নেই। রিফা আমার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। মিষ্টিও একটু পর চোখ মুছছে। আশেপাশের লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে। চোখে পানি মুছে চায়ের বিল দিয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি বাসায়। কি রে, তোর চোখ এমন ফুলে আছে কেন? কান্না করেছিস মনে হচ্ছে। কিছু হয়নি আম্মু, এমনি ভালো লাগছে না। আমার কাছেও আজকাল মিথ্যে বলছিস দেখছি। কি হয়েছে বল আমাকে। আজকে মিষ্টিকে দেখলাম, সাথে আমাদের 5 বছরের মেয়ে রিফাকে। আজ তোর মনে হচ্ছে আরিফা তোর মেয়ে? এতদিন মেয়েটাকে কত কষ্ট দিয়েছিস, ভুলে গেছিস? মেয়ে কতবার তোর কাছে ছুটে এসেছিল, তুই মেয়েটাকে অপমান করে ফিরিয়ে দিয়েছিস। প্রতিশোধের নেশায় সব ভুলে গিয়েছিলি। মেয়েটার চরিত্র নিয়ে কথা বলেছিস, নিজের সন্তানকে অস্বীকার করেছিস, পাপের ফসল বলেছিস। ভুল করেছি আম্মু, আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। আমি মিষ্টি আর রিফাকে ফিরিয়ে আনতে চাই আম্মু। আমি কিছু করতেও পারবো না, আর যেতেও পারবো না। তোর ইচ্ছে হলে তুই যেতে পারিস। আমি কিছু না বলে নিজের রুমে চলে আসি। ফ্রেশ হয়ে না খেয়ে শুয়ে পড়ি। বুঝছেন, আপনি কেউ না। আরিফাকে নিয়ে বাসায় চলে আসি। রুমে এসে দরজা বন্ধ করে আরিফাকে বুকে জড়িয়ে ধরে বসে আছি। এতদিন পর আজ নিজের মেয়ে বলতে এসেছো তুমি।
5টা বছর চলে গেছে। বেঁচে আছি না মরে গেছি একবার খোঁজ নেবার প্রয়োজন মনে করনি। আমি তোমাকে ছাড়া একা বাঁচতে শিখে গেছি। আমার মেয়েকে নিয়ে আমি বাকিটা জীবন কাটিয়ে দেব। মাম্মাম, তুমি আমাকে কেন পাপ্পার দিকে নিয়ে আসলে আর কেন মিথ্যে বললে? আমার পাপ্পা তো বেঁচে আছে। তোমার পাপ্পা আমাকে বিয়ে করেও স্বীকার করেনি, তোমাকে অস্বীকার করেছে। তুমি বলো মামুনি, আমি কি করে তোমাকে ওই লোকটার কাছে যেতে দেই? পাপ্পা আমাকে কেন অস্বীকার করছে মাম্মা? পাপ্পা কি তোমাকে ভালোবাসে না? না মামুনি, তোমার পাপ্পা আমাদের ভালোবাসে না। তুমি আমাকে ছেড়ে তোমার পাপ্পার কাছে চলে গেলে আমি বাঁচবো না মামুনি। তুমি আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না মাম্মা, আমি তোমাকে ছেড়ে যাব না। আমার চোখের পানি মুছে দিতে দিতে কথাটা বলল আরিফা। মেয়ে নিয়ে ওয়াশরুমে এসে দুজনেই ফ্রেশ হয়ে নেই। এরপর আরিফার জন্য নুডলস বানিয়ে নিজের হাতে ওকে খাইয়ে দেই। আরিফা আমার কোলে শুয়ে ঘুমিয়ে পড়ে। আব্বু অফিস থেকে এসে সোজা আমার রুমে আসে। আরিফাকে না দেখে আব্বু একদিনও আব্বুর রুমে যায়নি। আমার নানুমণি কি ঘুমিয়ে পড়েছে? আব্বু মাত্রই ঘুমালো। তুমি ফ্রেশ হয়ে খেয়ে নাও। আব্বু এসে আরিফার গালে চুমু দিয়ে চলে যায়। আমি আরিফাকে বালিশে শুইয়ে দিয়ে ওর পাশেই শুয়ে পড়ি। সন্ধ্যার একটু আগে বাসা থেকে বের হয়ে রওনা দিই মিষ্টিদের বাসার উদ্দেশ্যে। বাসা থেকে কিছুটা দূরে এসে রিক্সা থামে। রিক্সা ভাড়া দিয়ে হাঁটতে থাকি। 5 মিনিট লাগে পৌঁছাতে। এসে দেখি মিষ্টি বসে আছে বাসার সামনে। রিফা আঙ্কেলের সাথে খেলা করছে। আমাকে দেখে মিষ্টি দৌড়ে এসে রিফাকে জড়িয়ে ধরে। আঙ্কেল আমার সামনে এসে দাঁড়ায়। আন্টি তাকিয়ে আছে কী হবে সেটা দেখার জন্য। আশেপাশের মানুষও তাকিয়ে আছে। আঙ্কেল আমাকে বাসার ভেতরে আসতে বলে। হলরুমে সবাই বসে আছি। বলো, কেন এসছো তুমি এত বছর পর? জি আঙ্কেল, মানে আমি আসলে যা বলার স্পষ্টভাবে বলো। ম্যানম্যান করছো কেন? আমি মিষ্টি আর রিফাকে নিতে এসেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি আঙ্কেল। জানি অনেক দেরি হয়ে গেছে, তবু আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আব্বু তুমি ওনাকে বলে দাও আমি ওনার সাথে যাব না। আমাদের ওনার কোনো প্রয়োজন নেই। মিষ্টি একবার আমার ভুলগুলো ক্ষমা করে আমার সাথে চলো। কথা দিচ্ছি কখনো তোমাকে কষ্ট পেতে দিব না। তুমি আমার মাম্মামকে কষ্ট দিয়েছো। আমরা তোমার সাথে যাব না। তুমি চলে যাও পাপ্পা। নানুমণি, পাপ্পার সাথে এভাবে কথা বলতে নেই। আব্বু তুমি ওনাকে যেতে বলো, আমি ওনার সাথে যাব না। আজ মেয়ের কথা এত ভাবছেন, সেদিন কেন ভাবেননি? সেদিন তো বলেছিলেন আমার মেয়ে পাপের ফসল। আমি আমার মেয়েকে একা বড় করতে পারবো, আপনার পরিচয় দেবার কোনো প্রয়োজন নেই। মিষ্টিমা, আদিকের কথা সত্যি। আরিফার ওর বাবার পরিচয়েরও প্রয়োজন আছে। ও এখন ছোট, তাই এসব বুঝছে না। কিছুদিন পর লোকজন ওর দিকে আঙ্গুল তুলবে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ। তাই বলে আমি এই লোকটার সাথে চলে যাব আব্বু? তোমরা ভুলে গেলেও আমি ভুলিনি। তুমি এই লোকটার পায়ে পর্যন্ত ধরেছো, তবু এই মানুষটা আমাকে আমার মেয়েকে স্বীকার করেনি। পিছনের কথা মনে রেখে মেয়ের জীবনটা তো অন্ধকারে ঠেলে দিতে পারিস না। আরিফের কথা ভেবে হলেও আমার মনে হয় তোর আতিকের সাথে তো যাওয়া উচিত। আম্মুও একই কথা বলে। মেয়ের মুখের দিকে তাকিয়ে যাব, কিন্তু এই লোকটাকে কখনো মেনে নিতে পারবো না। আরিফা আমার দিকে তাকিয়ে আছে। আতিক মাথা নিচু করে চোখের পানি ফেলছে। আমি ঠিক আছে বলে আরিফাকে নিয়ে এই রুমে চলে আসি। মাম্মাম, আমরা পাপ্পার সাথে সত্যি যাব? মামুনি, তোমার জীবন আমি নষ্ট হতে দিব না। কেউ তোমার দিকে আঙুল তুলুক, আমি সেটা হতে দিব না। তোমাকে একটা কথা বলি বাবা, আগে যা হয়েছে ভুলে যাও। মিষ্টি এখনো নিজের ইচ্ছে তোমার সাথে যাচ্ছে না, সেটা আমি জানি। শুধু আরিফের ভবিষ্যতের কথা ভেবে রাজি হয়েছে। যদি পারো মিষ্টির মনে তোমার জন্য যে অভিমান আর ঘৃণা জন্মে আছে, ভালোবাসা দিয়ে সেগুলো ভুলিয়ে তোমার জন্য ভালোবাসার চেষ্টা করো। আপনি চিন্তা করবেন না আঙ্কেল। আমি মিষ্টির সাথে অন্যায় করেছি আমি জানি। ও আমাকে এত সহজে মানবে না সেটাও আমি জানি। তবে আমি ওর মনে আবার আমার জন্য ভালোবাসা সৃষ্টি করব। একটু পর মিষ্টি আর রিফা রেডি হয়ে ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে আসে। আমি মিষ্টির হাত থেকে ব্যাগ নিতে গেলে বলে,
কোনো প্রয়োজন নেই, আমার ব্যাগ আমি নিতে পারবো। আমি কিছু না বলে রিফাকে কোলে নিয়ে আঙ্কেল আন্টির থেকে বিদায় নিয়ে মিষ্টিকে নিয়ে বাসা থেকে বের হয়ে রিক্সায় করে স্টেশনে এসে রিক্সা নিয়ে বাসায় চলে আসি। আম্মু আমার সাথে মিষ্টি আর রিফাকে দেখে কাছে আসে। কেমন আছো মা? দিদি ভাই এসো আমার কাছে। ভালো আছি আম্মু, আপনি কেমন আছেন? তোমাদের দেখে এখন খুব ভালো আছি। তুমি আমার পাপ্পার মাম্মাম? দিদি ভাই, আমি তোমার পাপ্পার মাম্মাম, তোমার দিদিমণি। সবাই বাসার ভেতরে চলে আসি। রিফা আমার রুম খুঁজছে, আমি রুম দেখিয়ে দিতে মিষ্টি রুমে চলে যাই। রিফা আম্মুর সাথে মজা করছে। আমি রুমে এসে দেখি মিষ্টি বেডে আছে। চেঞ্জ না করে বসে আসো যে, ওইদিকে ওয়াশরুম, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। সেটা আপনাকে বলে দিতে হবে? একটা কথা মনে রাখবেন, আমি এখানে আপনার জন্য আসিনি, শুধু আমার মেয়ের জন্য এসেছি। আমার উপর স্বামীর অধিকার দেখাবেন না। বলে ওয়াশরুমে চলে যায়। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বেডে বসে পড়ি। অনেক বেশি রেগে আছে, সময় লাগবে বোঝা যাচ্ছে। একটু পর চেঞ্জ করে একটা কমলা রঙের 3 পিস পরে বের হয়ে আসে। আমি ওকে শুনিয়ে শুনিয়ে অন্যদিকে তাকিয়ে বলতে থাকি, আমি এক চোখে চোখে দেখেছি তোমার ছবি, আর এক চোখে ব্যথা সাজিয়ে। আমি এক বুকে ধরেছি তোমার স্মৃতি, আর এক বুকে শোকের দরিয়া। আমার দু চোখেই আন্ধার তোমার কারণে, বলো কি করে থাকিয়া ভুলিয়া। একবার আসো এই বুকে ফিরে, আমাকে আবার দেখে ভালোবাসিয়া। ফালতু কথা বললে আমি এখান থেকে চলে যাব। এসব বলে যদি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করে থাকেন তাহলে আপনি ভুল করছেন। আমি আপনাকে কখনো ক্ষমা করব না। আমি কখনো ভুলতে পারবো না আমার আব্বু আপনার পায়ে ধরেছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আমি দুহাত দিয়ে দুদিকে সরিয়ে শুয়ে থাকি। আতিক বেড়া, তুই তো গেয়া, তোর বউ খুব রেগে আছে। তুই কেন যে আরো আগে তোর বউয়ের কাছে ফিরে গেলি না? আচ্ছা দিদিমণি, তুমি পাপ্পাকে কেন বকনি? পাপ্পা যখন মাম্মামকে কষ্ট দিয়েছে, আমাকে দেখতে চায়নি। তোমার পাপ্পা আমার কথা শুনলে তো? তোমার পাপ্পা ঘাটতেরা, কারো কথা শোনে না। এখন তুমি এসে গেছো না, তুমি তোমার পাপ্পাকে বকে দিবে। কেন সে তোমার মাম্মামকে কষ্ট দিল? কেন তোমাকে দেখতে গেল না? আমি পাপ্পাকে বকে দিব। জানো দিদিমণি, মাম্মাম না সব সময় একা একা কান্না করতো, আর পাপ্পার ছবি দিকে তাকিয়ে বলতো, তুমি কবে আমাকে তোমার কাছে ফিরিয়ে নিতে আসবে? কিন্তু পাপ্পা অনেক লেট করে যাওয়ায় মাম্মাম রাগ করে আছে। রাগ তো করার কথা দিদি ভাই, তোমার পাপ্পা ভুল করেছে। তোমার মাম্মাম খুব ভালো বলে এত কিছুর পরেও ফিরে এসেছে। রুম থেকে বের হয়ে আম্মু আর আরিফার কথা শুনে দাঁড়িয়ে আছি। আম্মুর উপর আমার কোনো রাগ নেই, আম্মু সবসময় আমার পক্ষে ছিল, কিন্তু খবিশটাই আমাকে বারবার ফিরিয়ে দিয়েছে। রাতে সবাই একসাথে খেতে বসেছি। রিফাকে আমি নিজ হাতে খাইয়ে দিচ্ছি। বাবা হবার অনুভূতি কতটা যে আনন্দের সেটা এতদিনে বুঝতে পেরেছি। আমি এমনি এক হতভাগা বাবা যে নিজের মেয়েকে 4টা বছরে একবারও কোলে নিতে পারিনি। সবটা আমার এক ভুলের জন্য হয়েছে। প্রতিশোধের নেশায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। জানো পাপ্পা, আমার বন্ধুরা ওদের পাপ্পাদের সাথে খেলা করত, আমি সেগুলো দেখে দেখে কান্না করতাম। তুমি আমাকে এতদিন কেন দেখতে যাওনি? আমাকে আদর করনি। ভুল হয়ে গেছে মামুনি, আর কখনো এমন হবে না। এখন থেকে আমি সবসময় তোমার কাছে থাকবো, তোমার সাথে খেলা করব, তোমার জন্য অফিস থেকে আসার সময় মজা নিয়ে আসবো। তুমি পাপ্পাকে মাফ করে দিবে তো? আমি তো তোমার উপর রেগে নেই, মাম্মাম রেগে আছে। তুমি মাম্মামের রাগ ভাঙাও, তুমি মাম্মামকে কষ্ট দিয়েছো। আরিফা, তোমাকে বলেছি না খাবার সময় কথা বলতে হয় না, চুপচাপ খাবার খাও। তুমি আমার মেয়েকে বকছো কেন? আমার মেয়ে আমার সাথে কথা বলছে। ইচ্ছে করছে খাবারের প্লেটটা উপরে ছুঁড়ে মারি। আম্মু সামনে বলে কিছু বলছি না, চুপচাপ খাবার খেয়ে উঠে রুমে চলে আসি। খাবার শেষ করে রিফাকে কোলে নিয়ে রুমে চলে আসি। রুমে এসে দেখি মিষ্টি নিচে বিছানা করেছে। তুমি নিচে শুবে নাকি? আমার বেড অনেক বড় আছে, 3 জন একসাথে শুতে পারবো। এটা আমার জন্য না, আপনার জন্য। আমার সাথে এক বিছানায় শোবার স্বপ্ন দেখে লাভ নেই, নিচে ঘুমান গিয়ে। আরিফা মামুনি, এসো।
মাম্মাম, পাপ্পা আমাদের সাথে উপরে ঘুমাক না। তোমাকে আমি আসতে বলেছি। রিফাকে মিষ্টির কাছে দিয়ে নিচে শুয়ে পড়ি। কিছু বললে আবার না রাগ করে চলে যায়। কিছুদিন এগুলো সহ্য করা ছাড়া উপায় নেই। ধীরে ধীরে রাগ কমলে সব ঠিক হয়ে যাবে। নিজের রুমেই নিজেকে নিচে ঘুমাতে হচ্ছে, এটা এক নতুন ইতিহাস। কোলবালিশটা দাও না, এটা ছাড়া ঘুমাবে না। কিছু না বলে কোলবালিশটা আমার ওপর ছুঁড়ে মারে। বাপরে কি শক্তি! কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। ফজরের আজানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে রুমে এসে নামাজে দাঁড়াতে গেলে দেখি আতিক গুটিসুটি দিয়ে শুয়ে আছে, কাঁথাটা পাশে পড়ে আছে। কাঁথাটা উপরে দিয়ে নামাজ পড়ে নেই। নামাজ শেষ করি। কিছু সময় শুয়ে থেকে উঠে রুম থেকে বের হয়ে কিচেনে চলে আসি। খুঁজে শুধু আটা আর ডিম পেলাম। রুটি বানাতে শুরু করি। ঘুম থেকে উঠে দেখি মিষ্টি বেড়ে নেই। রিফা ঘুমিয়ে আছে। ওয়াশরুম থেকে গোসল করে রুমে এসে অফিসের জন্য রেডি হয়ে নেই। মিষ্টি রুমে এসে রিফাকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে দেয়। ডাইনিংয়ে এসে রুটি আর ডিম দেখেই তো মেজাজ গরম হয়ে গেল। আমি তোমাকে কতবার বলেছি রুটি বানাবে না? তুমি জানো না আমি এসব খাই না। আমি কিছুই করিনি, বৌমা করেছে। দরজা দিয়ে মিষ্টি আর রিফাকে আসতে দিকে চুপচাপ বসে পড়ি। অনেক কষ্ট করে কোনো রকম একটা রুটি খেয়ে রিফার কমলে চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে অফিসে চলে আসি। কিছু হয়েছে আম্মু? আতিক এত অল্প খাবার খেলো যে? আতিক রুটি খায় না, কিন্তু তুমি বানিয়েছো বলে চুপচাপ খেয়েছে। আজ সারাদিন আর কিচ্ছু খেতে পারবে না। বললেই তো হতো আম্মু, আমি অন্য কিছু করে দিতাম। আমিও ভুলে গেছিলাম। আচ্ছা বাদ দাও, তুমি দিদিভাইকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নাও। যতই আতিককে দেখতে না পারি, আম্মুর কথা শুনে খারাপ লাগছে। আমি কেন যে আম্মুকে আগে জিজ্ঞেস করলাম না আমার জন্য এখন সারা দিন না খেয়ে থাকবে। আরিফাকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেই। এরপর সব কিছু গুছিয়ে রেখে রুমে চলে আসি। মোবাইলটা বেজে ওঠে। আব্বু কল করেছে। আরিফা কল রিসিভ করে কথা বলছে। নানু ভাই, কেমন আছো তুমি? আমার বউটা আমার থেকে দূরে চলে গেছে, আমি কি করে ভালো থাকি? আমি চলে এসেছি তো কি হয়েছে? তোমার বড় বউ তো তোমার কাছে আছে। আমি যে আমার ছোট্ট বউটাকে বেশি ভালোবাসি। আচ্ছা তুমি কেমন আছো সেটা বলো না রমণী। আমিও খুব ভালো আছি। পাপ্পা, দিদিমণি আমাকে খুব ভালোবাসে। আচ্ছা তোমার মামামকে দাও। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? এই তো ভালো আছি মা। ওখানে সবকিছু ঠিক আছে তো? তুমি আব্বু, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। পিছনে সবকিছু ভুলে আবার নতুন করে জীবন শুরু কর। জামাই যখন নিজের ভুল বুঝতে পেরেছে, আমার মনে হয় এখন আর তো রাগ করে থাকাটা ঠিক হবে না। দেখা যাক আব্বু, আমি এত তাড়াতাড়ি সবকিছু মেনে নিতে পারছি না। তোর যা বলে মনে হয় তাই কর, আমি তোকে কোনো কিছু নিয়ে জোর করবো না। আব্বুর সাথে আর কিছু সময় কথা বলে কল কেটে দেই। রুমটা গুছিয়ে নেই নিজের মতো করে। গোয়াল ঘর বানিয়ে রেখেছে। সব কিছু গুছিয়ে নিতে নিতে 12টা বেজে যায়। আম্মুর কাছে এসে জিজ্ঞেস করি কি রান্না করব। তুমি মাত্র কালকে এসেছো মা, এখন এত কিছু করতে হবে না। আমি রান্না বসাচ্ছি, তুমি দিদিভাইকে গোসল করিয়ে দাও। আম্মু, আপনি এতদিন করেছেন, এখন আমি এসেছি, আমিই করব। আরিফাকে পরে গোসল করাবো। আপনি ওকে নিয়ে গল্প করুন, আমি ততক্ষণে রান্না শেষ করছি। আমি অনেকবার না বললেও আমি জোর করে রান্না করছি। আতিক মুরগির মাংস ভুনা খুব পছন্দ করে। আমাকে একদিন বলেছিল ফ্রিজ থেকে মুরগি নিয়ে ভিজিয়ে রেখে বাকি সব কাটাকাটি করে নিই। আজকে অফিসের এত কাজের চাপ হবে বুঝতে পারিনি। নিঃশ্বাস ফেলার সময়টুকুও পাচ্ছি না। 5টা অফিস শেষ হলে অফিস থেকে বের হয়ে একটা দোকানে এসে রিফার জন্য কিছু চকলেট নিয়ে নেই। মেয়েটাকে এখনও কিছুই দিতে পারিনি। এরপর একটা আইসক্রিম পার্লারে এসে কয়েক রকমের আইসক্রিম নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতেই রিফা দৌড়ে এসে আমার কোলে ওঠে। রিফার গালে কপালে চুমু দিতে বলি, আমি আজ আমার মামুনির জন্য কি এনেছি বলো তো? কি এনেছো পাপ্পা? চকলেট আইসক্রিম নিয়ে এসেছি। রিফাকে কোল থেকে নামিয়ে ওর হাতে চকলেট আর আইসক্রিম দিতে আমার গালে চুমু দিয়ে দৌড় দিয়ে চলে যায়। রুমে বসে বসে ফেসবুকে নিউজ ফিড ঘুরছি। আরিফা আমার কাছে এসে 2টা প্যাকেট এগিয়ে দিয়ে বলে, মাম্মাম, পাপ্পা আমার জন্য আইসক্রিম আর চকলেট নিয়ে এসেছে। মামুনি, তোমার মাম্মামু চাইলেও খেতে পারে।
মামনি, আমি অচেনা কারণ নিয়ে আসে কিছু খাই না, বলে দাও তুমি। অচেনা কাউকে তো আনিনি আম্মু, পাপ্পা নিয়ে এসেছে। মাত্র 2 দিন পাপ্পার কাছে এসে পাপ্পার পক্ষ নেওয়া হয়? আর আমি যে এতদিন কোলে পিঠে করে বড় করলাম সেটা কিছু না? এই জন্য বলে মেয়েরা বাবার হয়। কিছু বলার থাকলে আমাকে বলতে পারো, আমার মেয়েকে কেন বকছো? আমার আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই। টেবিলে খাবার রাখা আছে, ইচ্ছে হলে গিয়ে খেয়ে নিতে পারেন। সকালে যা খাইয়েছো এখনো গলার মধ্যে আটকে আছে, আজকে আর কিছু খেতে পারবো না। আপনার যখন রুটি খেলে প্রবলেম হয় তখন কে বলেছে খেতে আপনাকে? তুমি এই প্রথম আমার জন্য কিছু বানিয়েছো, আমি আমি কি করে না খাই বলো? সমস্যা নেই, আমার অভ্যাস আছে না খেয়ে থাকার। মিষ্টি কিছু বলতে চেয়েও থেমে যায়। আমি ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিচে বিছানা করে শুয়ে পড়ি। সারাদিন কাজের চাপে বড্ড ক্লান্ত। আমি আরিফাকে নিয়ে রুম থেকে বের হয়ে হল রুমে এসে বসে বসে আইসক্রিম খাচ্ছি। আজকে রাতেও আর আতিক খায়নি। আরিফাকে নিয়ে রাতের খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়ি। অফিস, বাসা, রিফাকে নিয়ে মজা করার মিষ্টির অবহেলার কেটে যায় 7 দিন। এখনও মিষ্টি আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। জানি না আমার ভুলের জন্য আর কতদিন মিষ্টির ঘৃণার পাত্র হয়ে থাকতে হবে। আচ্ছা, মিষ্টি কি আমাকে কখনো ক্ষমা করতে পারবে না? অফিস শেষ করে সব কিছু গুছিয়ে ব্যাগে কাঁধে করে অফিস থেকে বের হয়ে হাঁটছি। আজ রিক্সা দিয়ে যেতে ইচ্ছে করছে না, তাই রাস্তার এক পাশ দিয়ে হাঁটছি। হঠাৎ আমার চোখ যায় একটা পার্কের দিকে। দেখি মিষ্টি একটা ছেলের সাথে বসে হাসাহাসি করছে। আমি মিষ্টির নাম্বারে কল করি, মোবাইলটা একবার দেখে রেখে দেয়। আচ্ছা, এটাই তাহলে কারণ আমাকে মেনে না নেয়ার? আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, আর তুমি অন্য ছেলের সাথে এখানে বসে আছো। এতটা দূরত্ব দুজনের মাঝে চলে আসবে বুঝতে পারিনি। হারিয়ে গেছে সেই সোনালি দিনগুলো, হয়তো আর ফিরে পাবো না। মন জুড়ে ছিলে আলো জ্যোৎস্না মাখা, চোখেতে কতই না রঙিন স্বপ্ন। হঠাৎ এভাবে ঝড় এসে সব কিছু কেড়ে নেবে বুঝতে পারিনি। বিরহ এসে আমাদের মাঝে এভাবে গ্রাস করবে জানা ছিল না। ভালোবাসা কেন এত জ্বালা দেয় ভুলেই গেছি। হাত বাড়ালেই চাঁদটাকে ছোঁয়া যায় না। স্বপ্ন কেবলই স্বপ্ন হয়ে থাকে, তাকে কখনো জেগে পাওয়া যায় না। আমার চাওয়াতে কি ভুল ছিল সেটা অজানা হয়েই রয়ে যাবে। আমি তোমার সাথে যা করেছি তার ক্ষমা পাবো না। তোমার সুখটা আমার সব, তোমার সুখের পথে বাধা হব না। আমি বুঝে গেছি তুমি চলে গেছো আজ বহুদূরে, অচেনা সুখের আশায়। তোমার রেখে যাওয়া স্মৃতি নিয়ে বাকিটা জীবন থাকবো। আজকের মতো বিদায় নিচ্ছি। গল্পটির বাকি পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। বাসায় এসে কারোর সাথে কথা না বলে সোজা রুমে চলে আসি। ওয়াশরুমে এসে ট্যাপ ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করছি। কিছু সময় পর চোখের মুখে পানি দিয়ে রুমে এসে বেডে শুয়ে ভাবছি মিষ্টি আমার সাথে এমন করতে পারলো। তখনই রিফা এসে আমার বুকে শুয়ে বলে, পাপ্পা, তোমার কিছু হয়েছে? তোমার চোখ এমন ফুলে আছে কেন? তুমি কি কান্না করেছো? কিছু হয়নি মামুনি। আচ্ছা, তোমার আম্মু কোথায় গেছে? মাম্মাম তো বাইরে গেছে, একটু পর চলে আসবে বলেছে। আচ্ছা, তুমি দিদিমণির কাছে যাও, আমি একটু ঘুমাবো। রিফা ঠিক আছে বলে আমার গালে চুমু দিয়ে চলে যায়। আমি একটু আগে নিজের চোখে দেখা দৃশ্য ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। বাসায় এসে দেখি রিফা আম্মুর সাথে বসে খেলা করছে। আমাকে দেখে দৌড়ে এসে আমার গালে চুমু দেয়। তোমার পাপ্পা চলে এসেছে? মাম্মাম জিজ্ঞেস করেছিল তুমি কোথায় গেছো, আর কিছু বলেনি। আচ্ছা, তুমি দিদার সাথে বসে খেলা করো। রিফাকে আম্মুর কাছে রেখে রুমে এসে দেখি আতিক ঘুমিয়ে আছে। আমি ওর পাশে শুয়ে পড়ি। খুব ঘুম পাচ্ছে। ঘুম থেকে উঠে দেখি মিষ্টি আমার পাশে শুয়ে আছে। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে এসে সোফায় বসতে আম্মু বলে, অফিসে কিছু হয়নি আম্মু, আর ঘুম থেকে উঠেছি তাই হয়তো এমন লাগছে। তোমাকে কেন মিথ্যে বলবো আম্মু? এখানে থাকলে আম্মুর প্রশ্নের উত্তর দিতে গেলে কান্না করে ফেলবো। কিছু না বলে বাসা থেকে বের হয়ে হাঁটছি। ক্ষুধার জন্য হাঁটতেও পারছি না। একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে নেই। এরপর একটা চায়ের দোকানে এসে 1 কাপ চা আর একটা সিগারেট নিয়ে খেতে থাকি। ঘুম থেকে উঠে দেখি আতিক নেই। উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসি। রিফা আমার কোলে বসে বলে, মাম্মাম, তুমি বাইরে থেকে আসার সময় আমার জন্য কিছু নিয়ে আসোনি কেন? পাপ্পাও আজকে কিছু আনেনি। সরি মামুনি, মনে ছিল না। এরপর আবার যখন যাব মনে করে তোমার জন্য অনেক কিছু নিয়ে আসব। রিফা ঠিক আছে বলে গালে চুমু দিয়ে কোলে বসে থাকে। আমি আম্মুর সাথে বসে টুকটাক কথা বলছি।
চা আর সিগারেটের বিল দিয়ে রিফার জন্য কিছু চকলেট নিয়ে বাসায় চলে আসি। মিষ্টি আম্মুর সাথে বসে কথা বলছে। রিফা আমাকে দেখে দৌড়ে চলে আসে, আমার কোলে ওঠে। আমি ওর গালে চুমু দিতেই বলে, পাপ্পা তুমি স্মোকিং করেছো? কোকে না তো মামুনি, আমি কেন স্মোকিং করব? তুমি মিথ্যা কেন বলছো? তোমার মুখ থেকে স্মোকিং এর গন্ধ আসছে। রিফার কথা শুনে আমি তো অবাক, বোকা বনে গেলাম। আম্মু আমার দিকে তাকিয়ে আসে, মিষ্টি মিটমিট করে হাঁটছে। তুই আবার এসব খেয়েছিস? তোকে আমি কতবার বারণ করেছি এসব না খেতে? আসলে আম্মু বন্ধুদের সাথে দুষ্টুমি করে খেয়েছি, আর হবে না। মনে থাকে যেন কথাটা। আমি মাথা নেড়ে রিফাকে নিয়ে রুমে চলে আসি। এরপর পকেট থেকে চকলেট বের করে ওকে দেই। রিফা বসে বসে চকলেট খাচ্ছে। মিষ্টি রুমে এসে বিছানার অপর পাশে বসে বলে, রিফা তোমার পাপ্পাকে বলো গিয়ে খাবার খেয়ে নিতে। আমি বাইরে থেকে খেয়ে এসেছি, আমার ক্ষুধা নেই। বাসায় রান্না হবার পরেও বাহিরে খাওয়াটা কি প্রয়োজন ছিল? এখন অসুস্থ হলে কি হবে? আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, নিজেকে নিয়ে ভাবো, আর কারো মন যেন না ভাঙ্গে। আমাকে কিছু বলতে না দিয়ে এই ওয়াশরুমে চলে যায়। আমি আতিকের কথার আগা মাথায় কিছুই বুঝতে পারলাম না। আমি আবার কার মন ভেঙেছি? হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি আব্বু কল করেছে। আলহামদুলিল্লাহ মা, আমরা ভালো আছি। তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি আব্বু। আমার নানু ভাই কোথায়? ওর আব্বু চকলেট এনে দিয়েছে, সেগুলোই খাচ্ছে বসে বসে। ও আচ্ছা, তোমার আম্মু তোকে আর জামাইকে আসতে বলেছিল। ঠিক আছে আব্বু, কাল সকালে আমরা আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকালে জামাইকে নিয়ে চলে আসিস। ঠিক আছে বলে কল কেটে বসে আছি। আতিক ওয়াশরুম থেকে বের হয়ে আসলে বলি, আব্বু কল করেছিল, কাল সকালে আপনাকে আমাকে যেতে বলল। আমার অফিস আছে, তুমি রিফাকে নিয়ে চলে যাও, আমার সময় হবে না। 2 দিনের জন্য অফিস থেকে ছুটি নেওয়া যায় না? না যায় না, আর আমার ওখানে কোনো প্রয়োজন নেই। তোমাকে নিয়ে যাওয়ার জন্য তো মানুষ আছেই, তাকে কল করে বলো, এসে নিয়ে যাবে। আবারও কিছু না বলতে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আতিকের কি হয়েছে বুঝতে পারছি না। তখনও কিভাবে কথা বললো, আবার এখনো। আতিক কি আমাকে রাফির সাথে কথা বলতে দেখেছে? কিন্তু রাফি তো আমার ফ্রেন্ড। আতিক হয়তো আমাকে ভুল ভাবছে, ওর সাথে কথা বলতে হবে। রাতে সবাই একসাথে ডিনার করে নেই। রুমে এসে নিচে বিছানা করে শুয়ে পড়ি। একটু পর মিষ্টি রিফাকে নিয়ে রুমে আসে, আমি উল্টো পাশ হয়ে শুয়ে পড়ি। এখন আর আতিককে বিরক্ত করতে ইচ্ছে করছে না, তাই আর কিছু না বলে রিফাকে নিয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আতিক রুমে নেই। ওয়াশরুমে ব্যালকনিতে গিয়েও দেখি নেই। ফ্রেশ হয়ে নিচে আসতেই আম্মু বলে আতিক অফিসে চলে গেছে। এত সকালে অফিসে চলে গেল আজকে? আম্মুর সাথে সকালের নাস্তা তৈরি করে 3 জন নাস্তা করে নিই। একটা হোটেলে এসে খাবার খেয়ে চলে আসি অফিসে। আর সবার আগেই আমি এসেছি। দারোয়ান চাচা এত তাড়াতাড়ি আসতে দেখে অবাক হয়। আমি কিছু না বলে অফিসের ভেতরে এসে কাজ করছি। আম্মুকে বলে রিফাকে নিয়ে রুমে এসে রেডি করে দেই। আমিও রেডি হয়ে নেই। এরপর আতিককে কল করে রিফার কাছে মোবাইল দিয়ে সব শিখিয়ে দেই কি বলতে হবে। কাজের মাঝে মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি মিষ্টি কল করেছে। কিছু সময় ভেবে কল রিসিভ করি। বলো, কেন কল করেছো? পাপা আমি বলছি। মামুনি বলো। আমি আর মাম্মাম নানু বাড়ি যাচ্ছি, তুমি অফিস শেষ করে নানুর বাসায় চলে আসবে। আমার তো কাজ আছে মামুনি, তুমি গিয়ে মামামের সাথে এবার ঘুরে আসো, আমি পরের বার যাব। তুমি যদি না আসো আজকে, তাহলে আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি অফিস শেষ করে আসবো, তোমরা সাবধানে যেও, আর পৌঁছে আমাকে কল করো। আমার লক্ষ্মী পাপ্পা। তোমাকে লাইনে আনার রাস্তা আমার জানা আছে। তোমাকে না বলতে আমাকে না বলতে পারবে, কিন্তু মেয়েকে না বলবে কি করে? রিফাকে নিয়ে নিচে এসে আম্মুর থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে রিক্সার কাছে এসে একটা রিক্সা নিয়ে বাসার দিকে রওনা দেই। মেয়েটার মুখের দিকে তাকিয়ে সবকিছু মুখ বুঝে মেনে নিব। কিছু সময় চুপচাপ বসে থেকে আবার কাজ করতে থাকি। বাসার কাছাকাছি এসে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি। আব্বু অফিসে যায়নি। আমাদের কাছে এসে
রিফাকে কোলে নিয়ে কপালে গালে চুমু দিয়ে বলে, কেমন আছে আমার নানু ভাইটা? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার পাপা কোথায় আসেনি? ওর অফিসে একটু কাজ পড়ে গেছে, অফিস থেকে এখানে আসবে। আচ্ছা ঠিক আছে, আয় ভিতরে আয়। বাসার ভেতরে গিয়ে আম্মুর সাথে কুশল বিনিময় করি। হল রুমে বসে কিছু সময় আব্বু আম্মুর সাথে কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে থাকি। বিকেল 5টায় অফিস শেষ হলে নিচে এসে রিফার জন্য কিছু চকলেট আর আইসক্রিম নিয়ে নেই। এরপর রিক্সা নিয়ে চলে আসি সোজা শ্বশুরবাড়ি। রিফা উঠানে বাচ্চাদের সাথে খেলা করছে, আমাকে দেখে দৌড়ে আমার কাছে এসে কোলে উঠে গালে চুমু দেয়। পাপ্পা, তুমি এত লেট করে আসলে কেন? অফিসে কাজ ছিল মামুনি, তাই। তুমি দুপুরে খেয়েছো? পাপ্পা, খেয়েছি। চলো বাসার ভেতরে। রিফাকে নিয়ে বাসার ভেতরে এসে আঙ্কেল আন্টির সাথে কুশল বিনিময় করি। মিষ্টিও হল রুমেই বসে আছে। মিষ্টিমা, জামাইকে তোর নিয়ে যা, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিক আগে, এরপর কথা বলবো। আমি মিষ্টির সাথে ওর রুমে এসে ফ্রেশ হয়ে নেই। সমস্যা হলো চেঞ্জ করে কি পরবো? আমি তো কোনো ড্রেসই নিয়ে আসিনি। রুমে এসে দেখি একটা টি শার্ট আর একটা ট্রাউজার রাখা, আর ড্রেসগুলো আমারই। আসার সময় নিয়ে এসেছি, আপনি তো বললেন আপনি আসবেন, তাই। আসতে চাইনি, রিফার জন্য বাধ্য হয়েছি। না আসলে আমাকে কেন আপনার বাসায় নিয়ে গেছেন? রাগ করে থাকার কথা আমার, আর সেখানে আপনি রাগ করে আছেন। দোষও করবেন আবার রেগেও থাকবেন। ভুল হয়ে গেছে, তখন সত্যিটা জানতাম না, তাই ফিরিয়ে নিতে এসেছি। এখন মনে হচ্ছে আমি কারো সুখের রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছি। বাট সমস্যা নেই, আমি তোমার সুখের রাস্তায় বাধা সৃষ্টি করব না। শুধু রিফাকে আমাকে দিয়ে দিও, আর কিচ্ছু চাই না। I don't understand anything you said. I will give it to Arifa. Tell me what happened. নাথিং, দেয়ার আর সাম ট্রাস্ট দ্যাট ক্যান নট বি হিডেন। আই জাস্ট ওয়ান্ট টু লাইভ উইথ দ্য গার্ল। আই মাস্ট বি পানিশড ফর হোয়াট আই ডিড রং। আবারও কথা না শুনে চলে গেল। আমি এবার শিওর আতিক রাফির সাথে কথা বলতে দেখেছে। আমার ওর সাথে কথা বলতে হবে। এভাবে চলতে থাকলে আমি সত্যি ওকে হারিয়ে ফেলবো। আমার মনে দেওয়ালে যে ওরই ছবিটা রেখেছি খুব যত্নে। আমি ওকে ছাড়া মরে যাব। এতগুলো বছর ওর ভালোবাসা আর ওর দেওয়া স্মৃতি রিফাকে নিয়েই যে বেঁচে আছি। রিফা আমার কোলে বসে আছে, আন্টি আমার প্লেটে খাবার সার্ভ করে দিচ্ছে। আমি কিছু না বলে চুপচাপ খাচ্ছি। খাওয়া শেষ করে সোফায় বসে আঙ্কেলের সাথে কথা বলছি। তো বাবা, চাকরি বাকরি কেমন চলছে? খুব ভালো আঙ্কেল, এখন তো আমি ম্যানেজার, তাই সব কিছুর দায়িত্ব আমার উপরেই। কাজের চাপটাও একটু বেশি। আমি আসলে তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলুন আঙ্কেল, কি বলবেন? এতে পারমিশন নেবার কি আছে আঙ্কেল? আমার তো বয়স হয়ে গেছে, তুমি যদি আমার অফিসের সকল দায়িত্ব নিতে তাহলে আমার জন্য খুব ভালো হতো। এটা আমি পারবো না আঙ্কেল, আর তাছাড়া এটা ভালোও দেখায় না। ভালো কেন দেখাবে না? আমার যা কিছু আছে সবই তো আমার মেয়ের, আর মিষ্টির মানে সব তোমারই, তুমি তোর হাজব্যান্ড। আমি এটা পারবো না আঙ্কেল, আপনি মিস্ত্রিকে সব বুঝিয়ে দিন, ওই না হয় আপনার অফিস দেখাশোনা করবে। তুমি থাকতে আমি কেন এসব করব? আপু তো ঠিকই বলেছে, আমার মানেই তোমার আর তোমার মানেই আমার। তুমি চাকরি ছেড়ে দিয়ে আব্বুর অফিসের দায়িত্ব নাও। আচ্ছা, এত চাপ দেওয়ার কিছু নেই, তুমি আজকে রাত ভাবো, তারপর বলো কি করবে বাবা। আমি বলে উঠে রুমে চলে আসি। সোফায় শুয়ে ভাবছি কি করব। আমি তো আর সারা জীবন মিষ্টির পাশে থাকবো না, ওর জীবনে অন্য কেউ আছে আর সেই থাকবে। আমি এসবের দায়িত্ব নিতে পারবো না। কি ভাবছো, কি করবে? ভাবার কিছু নেই, আমি এটা পারবো না। তোমার লাইফে তো অন্য কেউ আছে, তোমার আব্বুকে বলে তাকে এই সব কিছু বুঝিয়ে দাও। ভুল বোঝা ছাড়া আর কোনো কাজ নেই, তাই না? ভুল বুঝেছি তাই না? আমি নিজের চোখে দেখেছি তোমাকে একটা ছেলের সাথে বসে কথা বলতে আর হাসাহাসি করতে। একটা ছেলের সাথে হেসে কথা বললেই তার সাথে প্রেম হয়ে যায়? সেদিন জিজ্ঞেস করতে পারতে কে ওই ছেলে। তা না করে নিজের মতো করে গল্প সাজিয়ে নিয়েছো। কোন অধিকারে জিজ্ঞেস করব? তুমি তো আর আমাকে তোমার হাজবেন্ড হিসেবে মানো না, শুধু রিফার কথা ভেবে ইচ্ছে না থাকার পরও আমার সাথে আছো। হ্যাঁ আছি, রিফার কথা ভেবে, কিন্তু তাই বলে তোমাকে ভুলে গেছি এটা তো নয়। আর তোমার জায়গায় অন্য কাউকে কখনো দেওয়া সম্ভবও নয়। যদি পারতাম তাহলে 5 বছর তোমার জন্য অপেক্ষা করে থাকতাম না। আমার জন্য কতটা অপেক্ষা করেছো সেটা দেখছি এই কিছু দিনেই। রিফা মামনি, তুমি তোমার নানুর কাছে যাও।
কোথাও যাবে না। মামুনি, তুমি আমার কাছে আসো। মামুনি, তুমি চাও না আমি আর তোমার পাপ্পা একসাথে তোমার সাথে থাকি? আমি তো এটাই চাই, তুমি আর পাপ্পা একসাথে থাকো। তাহলে তুমি এখন তোমার নানুর কাছে যাও। রিফা আর কিছু না বলে রুম থেকে চলে যায়। আমার মোবাইল বেজে ওঠে। আম্মু কল করেছে। আম্মু বলো। তুই কি বৌমাদের বাসায় চলে গেছিস? আম্মু, কোনো কিছু হয়েছে? না, কিছু হয়নি। তুই গিয়েছিস কিনা সেটা জানতে কল করেছি। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। আমি ঠিক আছে এই বলে কল কাটতেই মিষ্টি গিয়ে দরজা বন্ধ করে আমার কাছে এসে বলে, উঠে দাঁড়াও। না আমি উঠবো না। আমি উঠতে বলেছি না? তোমার সাথে কথা আছে। কি বলবে বলো, আমি শুনছি। মিষ্টি আর কিছু না বলে আমার উপরে শুয়ে পড়ে। আমি বেশ অবাক হই মিষ্টির এমন কাণ্ডে। ছেলেটার নাম রাফি। ও আমার ফ্রেন্ড, একটা মেয়েকে ভালোবাসে। আর কিভাবে মেয়েটাকে ওর মনের কথা বলবে সেটা জানার জন্যই এসেছিল। তো আমি কি করব? তোমার কিছু করতে হবে না, যা করার আমি করছি। আমি বড় বড় চোখ করে তাকিয়ে আছি। মিষ্টি লজ্জা মাখা চোখে আমার দিকে তাকিয়ে গুনগুন করতে থাকে। আমার মেখে রেখো সাথে প্রিয় সুবাসের মায়াতে, রোজ রঙিন কোন জামার হাতায়, মন গুছিয়ে নেবার ছলে সুখ রাখলে তোমার কোলে, তুমিও থেকো প্রিয় কবিতায়। কি কিছু বুঝেছো নাকি আরো কিছু বোঝাতে হবে? আমি কিছু বুঝতে চাই না, ওপর থেকে ওঠো। এখন মেয়ের নাক ফাটিয়ে দেব কিন্তু। প্রথম আমি তোমাকে কষ্ট দিয়েছি, এরপর তুমি আমাকে কষ্ট দিয়েছো, হিসাব বরাবর। এখন ভুল বুঝে কেন কষ্ট দিচ্ছ আমাকে, আর নিজেও কষ্ট পাচ্ছ? তুমি যদি 5 বছর আগে এমন না করতে তাহলে এখন আমাদের আরো কয়টা বেবি থাকতো। কথাটা বলে মুখে হাত দেয় মিষ্টি। আমি মিষ্টির মুখ থেকে হাত সরিয়ে ওর নাক ঘষে বলি, এখনো কিন্তু অনেক সময় আছে, চাইলে আর কয়েকটা নেওয়া যেতে পারে। সেটা পরে হবে, আগে বলো আর কখনো আমাকে কষ্ট দিবে না। আর কখনো কষ্ট দিব না। এখন থেকে বাকিটা জীবন শুধু ভালোবেসে কাটাবো। আর হ্যাঁ, আমি কিন্তু আর নিচে শুতে পারবো না, শরীরে ব্যথা হয়ে গেছে। আর নিচে শুতেও হবে না, এখন থেকে আমি তোমার বুকে মাথা রেখে শুয়ে থাকবো। আচ্ছা, এখন কি আমরা আমাদের মেয়ের জন্য ভাই আনতে যাব? আর আতিকের কথা শুনে লজ্জায় চোখ নামিয়ে নেই। আতিক আমার থুতনিতে হাত রেখে ওর মুখোমুখি করে আমার ঠোঁটে নিচের ঠোঁট ডুবিয়ে দেয়। একটু পর কোলে করে আমাকে বিছানায় শুইয়ে দেয়। আমার পাশে শুয়ে কপালে গালে চোখে নিজের ঠোঁট ছোঁয়ায়। এরপর দুজনের এতদিনের মান অভিমান শেষ হয়ে দুটি মনে নতুন মিলনের সাথে সাথে আমাদের শরীরও এক হয়ে যায়। কিছু সময় পর দুজনে উঠে গোসল করে চেঞ্জ করে বাইরে এসে হলরুমে বসে আছি। রিফা এসে আমার গালে চুমু দিয়ে কোলে বসে বলে, পাপ্পা, তুমি সন্ধ্যার সময় গোসল করেছো কেন? মেয়ের এমন প্রশ্নে থতমত খেয়ে যাই। আঙ্কেল আন্টিরা উঠে চলে যায় হাসতে হাসতে। মিষ্টি মুখে হাত রেখে হাসছে। তোমার মাম্মাম জানে, তোমার মাম্মামকে জিজ্ঞেস করো। মাম্মাম, তুমিও আবার গোসল করেছো? তোমরা দুজন এই সময় কেন গোসল করেছো? আসলে মামুনি, তোমার পাপ্পা আমার গায়ে পানি দিয়ে দিয়েছে, তাই আমিও দিয়ে দিয়েছি, এই জন্যই গোসল করেছি। তোমরা বাচ্চাদের মতো ঝগড়া করো। মেয়ের কথা শুনে দুজনেই দুদিকে তাকাই। মিষ্টি রিফাকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, আমরা আর ঝগড়া করব না, এখন থেকে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। সত্যি মাম্মা? সত্যি মামুনি। আরও কিছু সময় তিনজন বসে গল্প করি। রাতে ডিনার করতে বসেছি। আঙ্কেল বলে, কি বাবা, কিছু ঠিক হলে? আমার কোনো সমস্যা নেই আঙ্কেল, তবে আমি এমডির পদে বসলেও বাকি স্টাফদের মতোই থাকতে চাই। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো বাবা। টুকটাক কথা বলতে বলতে ডিনার শেষ করি। এরপর রুমে এসে রিফাকে দুজনে মাঝখানে রেখে দুজনে শুয়ে পড়ি। মাঝরাতে রিফাকে একপাশে শুইয়ে দিয়ে আমি আতিকের বুকে শুয়ে থাকি। আতিক আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কি ঘুমাচ্ছে না? তোমার বুকে না শুলে আর ঘুম আসবে না।
মেয়ে যদি ঘুম থেকে উঠে দেখে ওর জায়গায় তুমি শুয়ে আছো, তাহলে কি হবে? কিছুই হবে না, ঘুমাও এখন। দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। আরও দুদিন মিষ্টিদের বাসায় থেকে চলে আসে আমাদের বাসায়। আমি পরের দিন থেকে মিষ্টির আব্বুর অফিসে বসি। এভাবে আনন্দ হাসিতে কেটে যায় 5 মাস। আজ শুক্রবার, অফিস বন্ধ, সকাল থেকে বাসায় আসি। পাপ্পা চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি। ঠিক আছে মামুনি, মিষ্টি রিফাকে রেডি করে দিয়ে তুমি রেডি হয়ে নাও। আমি মাথা নেড়ে ঠিক আছে বলে রিফাকে নিয়ে চলে আসি রুমে। দুজনে রেডি হয়ে রুম থেকে বের হয়ে 3 জন বাসা থেকে বের হয়ে রিক্সা করে ঘুরতে এসেছি। একটা পার্কে 3 জন ঘুরছি, হঠাৎ মাথা ঘুরতে থাকে। আতিক বুঝতে পেরে আমাকে ধরে বলে, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? মাথাটা হঠাৎ করে ঘুরে উঠল। আচ্ছা চলো ডক্টরের কাছে যাই। তেমন কিছু হয়নি, এমনি ঠিক হয়ে যাবে। এমনি ঠিক হবে না, পাশেই একটা হসপিটাল আছে, চলো। মিষ্টি আর রিফাকে নিয়ে চলে আসি ডক্টরের কাছে। ডক্টর মিষ্টিকে কিছু টেস্ট করায়, রিপোর্টের জন্য অপেক্ষা করছি। অনেকটা সময় পর ডক্টর হাসি মুখে রিপোর্ট নিয়ে আসে। ডক্টর নিজের চেয়ারে বসে আমাদের দিকে তাকিয়ে বলে, আমি মা হতে চলেছি। রিফা তো খুশিতে নাচানাচি করছে আর বলছে আমার ভাইয়া হবে। আতিক ডাক্তারকে ধন্যবাদ দিয়ে আমাদের নিয়ে হসপিটাল থেকে বের হয়ে আসে। আব্বুকে কল করে বাসায় আসতে বলে। একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসি। রিফা আম্মুর কাছে গিয়ে বলে, দিদিমণি আমার ভাইয়া হবে, ডক্টর আঙ্কেল বলেছে। ডক্টর আঙ্কেল বলেছে তোমার ভাইয়া হবে। আতিক, সত্যি? আলহামদুলিল্লাহ, এটা তো অনেক বড় খুশির খবর। আমি বিআইকে কল করে আসতে বলি। আমি বলেছি আম্মু, আসছে ওনারা। কিছু সময় পর আব্বু আম্মু দুজনে আসে। বাসায় আসতেই রিফা আব্বু আম্মুর কাছে গিয়ে সব বলে। আব্বু আম্মু দুজনেই খুব খুশি। আব্বু আম্মু আমার শ্বশুর শাশুড়ির সাথে বসে কথা বলছে। আতিক আমাকে নিয়ে রুমে চলে আসে। রুমে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, খুশিতে কান্না করে ফেলে। চোখের পানি মুছে আমার কপালে নিজের ঠোঁট ছোঁয়ায়। খুব খুশি লাগছে আজকে, জানো আমাদের ঘরে আরও একজন নতুন অতিথি আসছে। আমার কিছুদিন থেকে এমনটা মনে হচ্ছিল, কিন্তু শিওর ছিলাম না। আজকে শিওর হয়ে গেলাম। তুমি আমাকে আগে বললে না কেন? রিফা হবার সময় আমি তোমার পাশে ছিলাম না, কিন্তু এবার আমি সারাক্ষণ তোমার পাশে থাকবো। তোমার কোনো রকমের সমস্যা হতে দিব না। রিফা যখন হয়, আমি তোমাকে খুব করে চেয়েছিলাম, কিন্তু তখন তো তুমি ছিলে না। এবার আছো, তোমাকে আর দূরে যেতে দিব না। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরি। আজ আমরা দুজনে খুব খুশি। আপনারা খুশি তো? আজকের মতো আসছি, আর গল্পটা এখানেই শেষ করছি। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।